ভোটের গাড়ির প্রচারণা শুরু আজ। তারেক রহমানকে সংবর্ধনা দিতে প্রস্তুত হচ্ছে ৩০০ ফিট নিবন্ধন সনদ পেল আমজনতার দল প্রতীক প্রজাপতি। হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শুটার ফয়সাল সহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। নতুন বছরে একের পর এক সংকট, ভোট রোজা ঈদে ৩ মাস পেছাচ্ছে এসএসসি, এখনো চূড়ান্ত হয়নি কোনো তারিখ। গ্রিসে উদ্ধার ৫৩৯ অভিবাসীর ৪৩৭ জনই বাংলাদেশি, নেওয়া হয়েছে গ্রেথিমনোর কিকরেনসি ভবনে, চলছে স্থানান্তরের প্রক্রিয়া। এবং আবারও বাড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটির সময় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আমন্ত্রণ বেলা ১১টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ভোটের গাড়ির প্রচারণা শুরু হচ্ছে আজ। সোমবার বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে ভোটের গাড়ি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ২৫ ডিসেম্বরকে ঘিরে ব্যাপক জনসমাগম ও রাজনৈতিক উত্তাপের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা। বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। দেখে মনে হবে একটি মঞ্চ তৈরি হচ্ছে, কিন্তু এটি শুধু মঞ্চ নয়, তৈরি হচ্ছে নতুন ইতিহাস। বাংলাদেশের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫শে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। ওই দিন দুপুর ১৫:১২টায় তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর রহমানকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হবে। তার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ। আমরা নিরাপত্তার ব্যাপারে ১০০% করতে পারবো না এত জনগণের মাঝে। অনেক আশাবাদী, ভালো একটা সমাবেশ এখানে হবে ওনার আশাকে কেন্দ্র করে। ১৭ বছর পর দেশে ফিরছেন প্রিয় নেতা, তাই তো নেতাকে এক নজর দেখার জন্য রাজধানী ঢাকায় ছুটে আসছেন নেতাকর্মীরা। অনেকে থাকার জায়গা না পেয়ে রাত কাটাচ্ছেন রিকশার গ্যারেজে। দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসবে, এই জন্য আমরা অনেক খুশি, আমরা অনেক আনন্দিত যে আমাদের ৩০০ ফিটে এই দিক দিয়ে আপনার ঢাকা অন্তর্বর্তী খিলক্ষেত থানার আন্ডারে তারেক রহমান ভাষণ দিবে, আমরা এই আশায় আছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন কোটির বেশি মানুষের জনসমাগম হবে ঐতিহাসিক ২৫শে ডিসেম্বরে। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারেক রহমান, এমনটাই জানিয়েছেন দলের দায়িত্বশীল নেতারা। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফেনী ১ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতারা। রোববার বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি নেতা আবু তালেব বলেন, বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাদের প্রত্যাশা সুস্থ হয়ে আবার তিনি ফিরে আসবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক পার্থ পাল, জিয়া মঞ্চ ফেনী জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, ছাগলনাইয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর আহমেদ, বিএনপি নেতা আরিফুর রহমান, জাহিদ হোসেন কমল, ফুলগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা শাহিন, ছাত্রদল নেতা মুনির আহমেদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আজকে আমাদের ফেনী 1 আসনের যিনি বেগম খালেদা জিয়ার পক্ষে সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন রফিকুল আলম মজনু ভাইয়ের পক্ষ থেকে ওনার নির্দেশনায় আজকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা জেলা প্রশাসকের কার্যালয় তথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করেছি। আমরা আশা করি বেগম খালেদা জিয়া যে আগামী 29শে ডিসেম্বর যে মনোনয়নপত্র দাখিল করা হবে সেই দাখিলের আগেই উনি মনোনয়নপত্র পূরণ করে আমরা সেই কাঙ্ক্ষিত মনোনয়নপত্র আমাদের বিভিন্ন পর্যায়ের আরও কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ সহ উপজেলার নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে আমরা এই মনোনয়নপত্র দাখিল করার প্রত্যয় ব্যক্ত করছি। চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বেলালের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার 4 লাখ টাকা তুলে দেন। রোববার রাত 9:15টার দিকে তিনি হাসপাতালে গিয়ে বেলালের সঙ্গে কথা বলেন। হাসপাতালে বেলাল কেন্দ্রীয় নেতাদের দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে বিএনপি নেতা রিজভী ও অ্যানি ঘটনার বিষয়ে বেলালের কাছে জানতে চান। বেলাল ঘটনার বিস্তারিত তুলে ধরে তাদের কাছে। এ সময় চিকিৎসা ও ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যবস্থার আশ্বাস দেন অ্যানি চৌধুরী। এদিকে কে বা কারা বেলালের বসত ঘরে আগুন লাগিয়েছে তা এখনও কেউ বলতে পারেনি। পুলিশ বলছে দুর্বৃত্তায়ন ও মব বা তালা দিয়ে আগুন লাগানোর প্রমাণ পায়নি পরিবার। ঘটনার 2 দিন পর হয়ে গেলেও মামলা হয়নি। 90% শরীর পুড়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বেলালের বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি। ওখানে কিছু কথা বলতে হবে। একটা ড্রিঙ্কও আমারে দিবা। ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনে নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন। প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা নিবন্ধন সনদটি আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে হস্তান্তর করে ইসি। আসসালামু আলাইকুম। আজকে 21 ডিসেম্বর আমজনতা দল 61 নম্বর দল হিসেবে নির্বাচন কমিশন নিবন্ধন করেছে। আলহামদুলিল্লাহ আমরা প্রজাপতি মার্কায় নিবন্ধিত হয়েছি। আমাদের কেন্দ্রীয় কার্যালয় প্রীতম জামান টাওয়ার, কালভার্ট রোড, পুরান পল্টন। বাংলাদেশের নাগরিকদের প্রতি আমাদের দোয়া প্রার্থনা যে আমরা যেন আমাদের এই যে আমানতটা দেওয়া হলো সে আমানত রক্ষা করতে পারি এবং আমরা এদেশের মানুষের প্রতি বিনয়ী হই, তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি সৎ ব্যবহার করা, তাদের চাহিদা আকাঙ্ক্ষাকে লালন করে সার্বভৌমত্বের যে বিষয়গুলো আছে যেটা আমজনতা দলের মূলনীতি সেটাকে কেন্দ্র করে আমরা যেন আমাদের কাজগুলো আগায় নিতে পারি। ধন্যবাদ নির্বাচন কমিশনকে, ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারকে এবং ধন্যবাদ সকল সাধারণ নাগরিক এবং রাজনৈতিক বন্ধুবর্গকে যারা আমাদের এই নিবন্ধন কাজে সহযোগিতা করেছেন। ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইদের। তো এই সব কিছু মিলিয়ে সামনের নির্বাচন আমজনতা দল একটি দল হিসেবে সামনে নির্বাচনে যাচ্ছে প্রজাপতি মার্কায়। এবং যদি প্রশ্ন করেন আমরা কোথাও জোট করব কিনা, অবভিয়াসলি নট। আমরা জোট ছাড়া জোট নিরপেক্ষভাবে প্রজাপতি মার্কায় সারা দেশে আমরা এটা করব। অনেকটা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব লেনদেন বিশ্লেষণে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে। এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে
সংস্থাটি। রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব বলেন, উসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনও গ্রেফতার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবার সদস্য সহ একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার অভিযানের সময় উদ্ধার বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব দিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে। এতে দেখা যায় অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় 218 কোটি টাকা। তবে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় অভিযুক্ত এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে, যা মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি। এদিকে ফয়সাল করিম মাসুদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। শহীদ উসমান হাদির শাহাদাতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও উল্লাস করার অভিযোগে মনমোহন রায় নামের এক ছাত্রকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার অধ্যক্ষ ও প্রকৌশল মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মণ্ডল সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বহিষ্কার হওয়া মনমোহন রায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী গ্রামের মানিকচন্দ্র রায়ের ছেলে। তিনি টেকনোলজি পাওয়ার বিভাগের 6ষ্ঠ সেমিস্টারের ছাত্র। বহিষ্কারের বিষয়টি অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মণ্ডল নিশ্চিত করেছে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমাদের এই ক্যাম্পাসে 6ষ্ঠ সেমিস্টারের মনমোহন নামে একজন ব্যক্তি, সে আমাদের শহীদ ওসমান হাদি ভাইকে মৃত্যু নিয়ে কটূক্তি করেছে। আওয়ামী লীগের দোসররা তাদেরকে আমরা ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের কাছ থেকে আমাদের প্রিয় ভাই হাদি ভাইকে কেড়ে নিয়েছে। তারা ভেবেছিল আর ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে, হাদি ভাইকে তারা শহীদ করে আমাদের বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দেবে। কিন্তু ভাইরা, আজকে বাংলাদেশে তাকিয়ে দেখো, আমাদের মাঝে হাজারো হাদি ভাই জন্ম নিয়েছে। আমার থেকে সর্বোচ্চ পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে কথা দিচ্ছে তোমাদের সঙ্গে, তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে একের পর এক সংকট। শিক্ষাক্রম বাতিল হওয়ায় 1 বছরের সিলেবাসে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। এ নিয়ে সৃষ্ট সংকট নিরসনের পর এবার সামনে এসেছে নতুন বাধা, জাতীয় নির্বাচন, রমজান, ঈদুল ফিতরের ছুটি। এ কারণে এবারের এসএসসি পরীক্ষা পেছাতে পারে অন্তত 3 মাস। শিক্ষা বোর্ডগুলো বলছে সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। এবার ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এর পরপরই শুরু হবে পবিত্র রমজান মাস। রোজা ও ঈদুল ফিতরের ছুটিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, ফলে অন্তত 3 মাস দেরিতে পরীক্ষা শুরু করা হতে পারে। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, পরীক্ষাটা কবে নেওয়া হবে সেটা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দৃশ্যত ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। পরীক্ষাটা কবে হবে সেটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি। ঘন কুয়াশায় নৌপথ চ্যানেলের মার্কিং পয়েন্ট না দেখা যাওয়ায় রোববার রাত 10:30টার থেকে আরিচা কাজিরহাট নৌপথ বন্ধ ছিল ফেরি চলাচল। এতে মাছ নদীতে আটকে ছিল শাহ আলী নামের একটি ফেরি। পরে রাত 3টার দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু হয়। সোমবার সকালে বিআইডব্লিউটিসির কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ ফখরুজ্জামান জানান, এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, আরিচা প্রান্ত থেকে ছেড়ে আসা শাহ আলী ফেরিটি গত রাত 10:30টার দিকে কুয়াশার কারণে মাছ নদীতে নোঙর করতে বাধ্য হয়। এরপর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে বাতাসের জন্য কুয়াশা কিছুটা কাটলে খুবই ধীর গতিতে রাত 12:30টার দিকে ওই ফেরিটি কোনো মতে কাজিরহাট ঘাটে পৌঁছে। তবে তখনও ফেরি চলাচল স্বাভাবিক করা যায়নি। রাত 3টার দিকে কুয়াশা আরেকটু পরিষ্কার হলে ফেরি ছাড়া হয়। এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
গ্রিসের গাবথোস উপকূলের কাছে মাছ ধরার নৌকা থেকে উদ্ধার 539 অভিবাসন প্রত্যাশীর মধ্যে 437 জনই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় লিমেনার্কিও কর্তৃপক্ষ। শুক্রবার ভোরে আগিয়া গেলেনের দক্ষিণে সমুদ্র থেকে উদ্ধার করা অভিবাসীদের রেথিমনোর কিক্রেনোসি ভবনে নেওয়া হয়। সেখানে হেলেনিক কোস্টগার্ড সদস্যদের তত্ত্বাবধানে তাদের নিবন্ধন ও পরিচয় শনাক্তকরণ করা হয়। কর্তৃপক্ষ জানায় উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে রয়েছে 4 জন নারী ও 2 জন অপ্রাপ্তবয়স্ক শিশু, তবে অধিকাংশই পুরুষ। রেথিমনোর কোস্টগার্ড প্রধান কিরিয়াকোস পান্তাকোস জানান নিবন্ধন শেষ হয়েছে। এখন মূল লক্ষ্য মানব পাচার চক্র শনাক্ত করা এবং অভিবাসীদের দ্রুত অন্যত্র স্থানান্তর। রেমিথর পৌরসভার উপমেয়র ইয়ার্গোস স্কোরদিলিস বলেন, এত বেশি সংখ্যক অধিবাসী সামলানোর মতো অবকাঠামো রেথিমনোর নেই। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের ঘাটতির কারণে স্থানীয় প্রশাসন চাপে পড়ছে। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে সোমবার 300 জন অধিবাসী স্থানান্তরিত হবে এবং বাকিদের পরের সপ্তাহে অন্য জায়গায় পাঠানো হবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে দেশটির একটি মহাসড়কে ধাক্কা খেয়ে উল্টে যায়। এক উদ্ধারকর্মী এ তথ্য জানিয়েছে। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে বলেন, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় বেশ দ্রুত গতিতে চলছিল। রাস্তার সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। বুদিওনা বলেন, আমরা 34 জনকে সরিয়ে নিয়েছি। তিনি আরও বলেন, ঘটনাস্থলে 15 জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। সংস্থার শেয়ার করা ফুটেজে দেখা গেছে উদ্ধারকারীরা একজনের মৃতদেহের ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে পরিবহন দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে পুরনো যানবাহনগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং নিয়মিত সড়কে নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করা হয়। সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় 10 জন নিহত হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। দেশটির বিভিন্ন স্থানে গেল কয়েকদিন ধরে তীব্র সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস সংঘাতে জড়িয়ে পড়েছে। ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। প্রায় 1,20,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফলে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকট তৈরি হয়েছে। সুদানের সেনাবাহিনী বা আরএফএস এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। দক্ষিণ কর্ডোফান এবং রাজ্যের রাজধানী কাদোগলিতে সংঘর্ষ তীব্র আকারে ধারণ করেছে। সেখানে গত সপ্তাহে সেনাবাহিনী নিয়ন্ত্রিত শহর থেকে পালানোর চেষ্টা করার সময় ড্রোন হামলার 8 জন নিহত হন। কাদোগলিতে কর্মরত একটি মানবিক সংস্থার একটি সূত্র রোববার এএফপিকে জানিয়েছে যে নিরাপত্তা পরিস্থিতির কারণে বিভিন্ন মানবিক সহায়তা গোষ্ঠীগুলো তাদের সব কর্মীকে সরিয়ে নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে যে কাদোগলি থেকে জাতিসংঘের লজিস্টিক হাব স্থানান্তরের সিদ্ধান্তের পর এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সহায়তা কর্মীরা কোথায় গেছেন তা নির্দিষ্ট করে বলা হয়নি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নারী ক্রিকেটে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বাধীন অনুসন্ধান কমিটি তাদের কার্যক্রম শেষ করতে আরও সময় চেয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারা আলমের করা আনুষ্ঠানিক অভিযোগের পর কমিটি নির্ধারিত দায়িত্ব অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে। কমিটির চাওয়ার পরিপ্রেক্ষিতে এ সময় বাড়িয়েছে বিসিবি। তবে তদন্তকে আরও পূর্ণাঙ্গ, ন্যায়সঙ্গত ও সঠিকভাবে সম্পন্ন করার স্বার্থে অতিরিক্ত কয়েকজনের সঙ্গে কথা বলা এবং আরও তথ্য যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছে কমিটি। এর কারণে তারা আগামী
31 জানুয়ারি 2026 পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছে, যাতে তদন্ত সম্পন্ন করে তাদের প্রতিবেদন বিসিবি বোর্ডের কাছে জমা দেওয়া যায়। বিসিবি জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জাহানারা করা যৌন হয়রানির অভিযোগে গেল 8 নভেম্বর তদন্ত কমিটি গঠন করে বিসিবি। কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভোটের গাড়ির প্রচারণা শুরু আজ। তারেক রহমানকে সংবর্ধনা দিতে প্রস্তুত হচ্ছে 300 ফিট। নিবন্ধন সনদ পেল আমজনতার দল প্রতীক প্রজাপতি। হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শুটার ফয়সাল সহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার লেনদেন, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। নতুন বছরে একের পর এক সংকট। ভোট, রোজা, ঈদে 3 মাস পেছাচ্ছে এসএসসি, এখনো চূড়ান্ত হয়নি কোনো তারিখ। গ্রিসে উদ্ধার 539 অভিবাসীর 437 জনই বাংলাদেশি। নেওয়া হয়েছে রেথিমনোর কিক্রেনোসি ভবনে, চলেছে স্থানান্তরের প্রক্রিয়া। এবং আবারও বাড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্ত কমিটির সময়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।